আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ার এর একটি সাবজেক্ট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর চতুর্থ চ্যাপ্টার ইনভেন্টরি। আমরা এই অংশের বেসিক ফর্মুলা প্রথমে লিখব, হ্যাঁ, এরপর আমরা অঙ্ক শুরু করব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওকে। তা প্রথম যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও তো ভাইয়া। শোনা যাচ্ছে? ওকে। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যার বাংলা অর্থ মজুদ ব্যবস্থাপনা। তো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হলো ও কিউ, যাকে আমরা বলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মনে থাকবে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই অংশটি তোমরা আগেও পরিচিত, তবে এই চ্যাপ্টারে বেশি লাগবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর একটা শখ লাগবে, পাশাপাশি এই চ্যাপ্টার থেকে তোমার লিফো ফিফো ওয়েটেড অ্যাভারেজ মেথড এই টাইপের অঙ্ক মাঝে মধ্যে চলে আসে। এই রিলেটেড যা যা আছে আমরা শিখব। প্রথমে আমরা লিখব ও কিউ। ও কিউ মানে কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। হ্যাঁ, মানে মিতব্যয়ী ফরমায়েশ পত্র। মনে থাকবে না? রুট ওভার দিব, দিয়ে আমরা লিখব 2a/o ডিভাইডেড বাই সি। দেখো তো এই অংশ ক্লিয়ার কিনা ভাইয়া? কি ভাইয়া? তোমাদের মনে আছে বলো তো এ মানে কি? অ্যানুয়াল। হ্যাঁ, অ্যানুয়াল ডিমান্ড। আর ও থেকে অর্ডার কস্ট, আর সি থেকে ক্যারিং কস্ট। মানে যতগুলো ইউজেস প্রোডাক্ট আছে তার আমরা এ দ্বারা লিখি, অর্ডার কস্টকে সংক্ষেপে ও লিখি। কোন কোন বইতে ও সি লেখা আছে, আর সি কে সিসি লেখা আছে। সিসি মানে ক্যারিং কস্ট। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির প্রথম অপশন ক্লিয়ার কিনা বলো? কি ভাইয়া? ক্লিয়ার। এরপর এই অংশ থেকেই ভালো করে বোঝো, এই অংশে দুইটা ব্যয় আছে, একটা অর্ডার কস্ট আর একটা কি কস্ট? ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট। এখানে আমাদের আবার কোশ্চেন আসতে পারে যে টোটাল অর্ডার কস্ট বের করো। টোটাল অর্ডার কস্ট, টিওসি সংক্ষেপে আমরা বলি, টোটাল অর্ডার কস্ট। এই টোটাল অর্ডার কস্ট যেহেতু অর্ডার কস্টের সাথে রিলেটেড, তাহলে এখানে অর্ডার কস্ট দিয়ে গুণ হবে। মনে থাকবে ভাইয়া? জি ভাইয়া। আর যখন আমরা দুটো বিষয় একবারে ক্লিয়ার করি, একটা আছে অর্ডার কস্ট আর একটা কি ক্যারিং কস্ট, মানে তোমার দুইটা বিষয় আসতে পারে। তো এই ক্ষেত্রে তোমার যখন অর্ডার কস্টের কথা বলবে, তখন তোমার অ্যানুয়াল যে ডিমান্ড বা অ্যানুয়াল যে রিকোয়ার্ড, মানে সংক্ষেপে আমরা যদি বলি এ, এই এ কে তুমি ও কিউ দিয়ে ভাগ করবা। কি দিয়ে ভাগ করবা? ইও কিউ দ্বারা পাবো। ইও কিউ তে একটু আগেই পেয়েছো, ওই ইও কিউ দিয়ে ভাগ করবা, করে তুমি অর্ডার কস্ট মানে ও দিয়ে গুণ করে দিবা। মন থাকবে না? এখানে কেউ কেউ ও সি লেখে, তো তুমি যদি সিম্পলি ও লেখো তাও কোনো সমস্যা নাই। আমার এই কথা ক্লিয়ার কিনা আগে বলো ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। তার মানে আমাদের পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ ও কিউ, মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই কথা বুঝেছো? জি ভাই। ঠিক আছে। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে হলে রুট ওভার 2AO বাই সি। এ মানে অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল রিকোয়ার্ড যাই বলি হবে। ও মানে অর্ডার কস্ট, সি মানে ক্যারিং কস্ট। ক্যালকুলেশন করলে ইও কিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পাবো। এবার তোমার পরীক্ষায় আসতে পারে টোটাল অর্ডার কস্ট বের করো অথবা টোটাল ক্যারিং কস্ট বের করো। তো এই যে অংশ, তাহলে অর্ডার কস্ট মানেই এই অ্যানুয়াল ডিমান্ডকে ইও কিউ। তোমরা যখন ছক করবা তখন দেখবা
যে টোটাল ইউজেস কে আমরা অ্যাভারেজ করি, তো সেই বিষয়টা আর কি। তাহলে আমরা এ কে ইও কিউ দিয়ে ভাগ গুণ ও দিয়ে গুণ, মানে অর্ডার কস্ট দিয়ে গুণ করলেই টোটাল অর্ডার কস্ট পেয়ে যাবা। এরপর যখন টোটাল ক্যারিং কস্ট করবা, এই ক্যারিং কস্ট করার নিয়মই হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যা থাকবে তাকে অর্ধেক করা। কি করা আবার বলো? অর্ধেক করা। অর্ধেক করে ক্যারিং কস্ট অর্থাৎ সি দিয়ে গুণ। তার মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিকে অর্ধেক করে বা অ্যাভারেজ করে যদি ক্যারিং কস্ট দিয়ে গুণ করো তাহলে টোটাল ক্যারিং কস্ট পাবা। এই কথা ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। জি ভাইয়া। এবার মনে রাখবো ভাইয়া, এই যে দুটো কস্ট বের করলা পরে, একটা টোটাল অর্ডার কস্ট আর টোটাল ক্যারিং কস্ট, এই দুইটার যোগফলকে আবার বলা হয় টোটাল ইনভেন্টরি কস্ট। মনে থাকবে? জি জি ভাইয়া। ভাইয়া। এই অংশে এই অধ্যায়ে এই বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ। টোটাল কি বললাম? ইনভেন্টরি কস্ট। ইনভেন্টরি সংক্ষেপে লিখছি টোটাল ইনভেন্টরি কস্ট। তার মানে এই টোটাল ইনভেন্টরি কস্ট, টোটাল আই থেকে ইনভেন্টরি, সি থেকে কস্ট, টোটাল ইনভেন্টরি কস্ট এর সূত্র টোটাল অর্ডার কস্ট যোগ টোটাল ক্যারিং কস্ট। দেখো আমাদের এই অধ্যায়ে কিন্তু এই চারটা সূত্রই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি আসে। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে আমাদের আর গুরুত্বপূর্ণ তেমন কোনো কিছু নাই বললেই চলে। তবে পরবর্তীতে যে বিষয়গুলো আছে এগুলার জন্য আমাদের পূর্ণাঙ্গ ফর্মুলা লিখে দিলে ভালো হবে, না তোমরা ওই বেসিক শিট থেকে দেখবা? না একবার করে লিখে দেবো সব? যদি লিখে দিতে বলো দিব, কোনো সমস্যা না। তবে এই চারটার সাথে যেহেতু গুরুত্বপূর্ণ, এর জন্য যে ছকটা প্রয়োজন সেই ছকটা প্রথমে কি আসে সেটাকে বোঝো। আমরা ওই যে অ্যানুয়াল ইউজেজের কথা বললাম, মানে এখানে তোমার একটা টেবুলার ছক আইবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে আবার বলো? ইকুয়েশন বা ফর্মুলার মাধ্যমে। আর একটা আমাদের টেবুলার ছক, মানে টেবিলের মাধ্যমে করতে বলবে, যে অঙ্কে তোমার 10 মার্কের জন্য সেট করা হয়। তা আমাদের প্রথম যে ঘরটা হয় তার নাম হচ্ছে অ্যানুয়াল ইউজেস। মনে থাকবে ভাইয়া কি বলেছি? অ্যানুয়াল ইউজেজ। হ্যাঁ, আমার এই বোর্ডে আইকে মনে হচ্ছে একটু স্লো কাজ করছে। অ্যানুয়াল ইউজেস। এই দেখো, এই যে আমাদের প্রথম যে ঘরটা হবে এই ঘরটার নাম কি লিখবো? অ্যানুয়াল ইউজেজ। অ্যানুয়াল ইউজেস। হতে পারে তোমার 1,40,000 বা 50,000 বা 60,000, যে পরিমাণ ইউনিট থাকবে সেই পরিমাণ ঘর করবা। মন থাকবে? জি ভাইয়া। এরপর তোমার যে ছকটা হবে তার নাম হচ্ছে অর্ডার সাইজ। কি বলেছে আবার বলো? অর্ডার সাইজ। মনে করো তোমার 1 বছরে লাগবে 1,00,000 ইউনিট, কিন্তু তুমি কি পরিমাণ করে অর্ডার করতে চাচ্ছ? তুমি কি একবারে 1,00,000 অর্ডার করতে চাচ্ছ, না তুমি কি 50,000 করে অর্ডার করতে চাচ্ছ, নাকি তুমি 25,000 করে অর্ডার করতে চাচ্ছ? 25,000 করে অর্ডার করলে বুঝতে পারছো তুমি 4 বার অর্ডার করবা। তুমি যদি 10,000 করে অর্ডার করো তাহলে তোমার কবার অর্ডার করা লাগবে বলো ভাইয়া? 10 বার। 10 বার, ইয়েস। তো দেখো অর্ডার সাইজের সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জড়িত, যাকে আমরা বলি অর্ডার নাম্বার। মন থাকবে কিনা? অর্ডার সাইজ আর অর্ডার নাম্বার একসাথে জড়িত, মন থাকবে না? জি ভাইয়া। ওকে, তাহলে তোমরা দেখলা যে প্রথমে অ্যানুয়াল ইউজেস আমি একটা লিখি অনুমান ভিত্তিক। মনে করো 1,00,000, এটা সবসময় 1,00,000ই থাকবে, এই ঘর কখনো কমবেও না বাড়বেও না, মানে কোশ্চেনে যা থাকবে তাই। এবার আমি অর্ডার সাইজ কথার কথা যে 10,000 করে অর্ডার করি, তাহলে আমার নাম্বার অফ অর্ডার আইবে কয়টা? 10।
এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে বলো, তারপরের অংশে আমি যাব। Clear. এবার আইবে ভাই আমাদের এভারেজ ইনভেন্টরি। আবার বলো কি আইবে? আচ্ছা সফটওয়্যার উঁচু করি। এভারেজ ইনভেন্টরি। তো এভারেজ ইনভেন্টরির কাজ কি কেউ বলতে পারবা কেমনে করি? ওই যে অর্ডার সাইজ আছে না ভাইয়া, কথা বলো। জি ভাইয়া। অর্ডার সাইজকে যখন আমরা অর্ধেক করবো এটাকে কি বলা হবে? এভারেজ ইনভেন্টরি। এ কথা মনে থাকবে? জি ভাইয়া। ওকে। এবার মনে করো তোমার কস্ট পার ইউনিট দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘর হবে কস্ট পার ইউনিট। আর যদি পারচেজের মূল্য না লেখা লাগে, মানে বিষয়টা এমন, কোন ইউনিটের দাম 20 টাকা করে, কোন ইউনিটের দাম 19 টাকা, মানে কম বেশি আছে, তখন এই কস্ট পার ইউনিট লিখতে হয়, না হলে লেখা লাগে না। এই কথা মনে থাকবে? এই কস্ট পার ইউনিট কখন লেখা লাগে বলো তো ভাইয়া? আবার বলো ফার্স্ট। Cost per unit. এই কস্ট পার ইউনিট দিয়ে মূলত আমরা কস্ট অফ পারচেজ বের করি। তাহলে এই কস্ট পার ইউনিট বা কস্ট অফ পারচেজ, এই কথাটা তখনই লিখবে এই দুইটা লাইন, মানে এই ছক আর এই ছক, যখন কস্ট পার ইউনিট কি না সমান না, কারোর জন্য 20 টাকা, কারোর জন্য ক টাকা 19, কারোর জন্য 18। তো এইভাবে ডিসকাউন্ট আকারে লেখা থাকবে, তখন ওই দুইটা ঘর হবে, না হলে ওই দুইটা ঘর হয় না। মন থাকবে? জি ভাইয়া। ওকে। এখন এই অঙ্কের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবার আসলো ক্যারিং কস্ট, তারপরে আসবে অর্ডার কস্ট। এই দুইটার যোগফলকে বলা হবে টোটাল কস্ট। তাহলে এর পরের যে ঘর, ওর পরে যে ঘরটা হবে, আমি এখানে লিখে দিচ্ছি ক্যারিং কস্ট, তারপর আরেকটা কি হবে অর্ডার কস্ট। এবার এই দুইয়ের যোগফলকে কি বলা হবে টোটাল কস্ট। মনে রাখবা যদি কোনো অঙ্কে পারচেজ বের করা লাগে, তাহলে পারচেজ, ক্যারিং কস্ট আর এই অর্ডার কস্ট, এই তিনটা যোগ করে কি আইবে টোটাল কস্ট। টোটাল কস্ট। যদি পারচেজ না থাকে তাহলে শুধু এই ক্যারিং কস্ট আর এই অর্ডার কস্ট যোগ করে কি আইবে টোটাল কস্ট। এই টোটাল কস্ট যেটা কম ওইটা আমরা গ্রহণ করব, তাকেই বলা হবে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এবার বুঝেছো কিনা বলো? জি ভাইয়া। বুঝেছো? এবার মেন কথা আছে ভাইয়া, তাহলে ক্যারিং কস্ট অর্ডার কস্ট কেমনে পাই? একটু আগে তোমরা শিখেছো কিছুটা, যে ক্যারিং কস্টটা মূলত কেমনে আসে, ইওকিউ কে 2 দিয়ে ভাগ। দেখো আমরা তো সূত্রে যাই, এই জন্য আমি এটা আগে করাই দিলাম। এই যে ক্যারিং কস্ট ইওকিউ কে কয় দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। এই ইওকিউ বলতেই তোমার এই অর্ডার সাইজটাকেই এখানে ইওকিউ ওয়ান কাইন্ড, মানে এখান থেকেই বের হবে ইওকিউটা, না বোঝনি? আর এরে 2 দিয়ে ভাগ করে মূলত কি চলে আসছে এভারেজ ইনভেন্টরি। তাহলে কাকে ভাগ করছে বুঝতে পেরেছো? এই অর্ডার সাইজকে 2 দিয়ে ভাগ করলে কি আসে? ক্যারিং কস্ট। ওই পাগল, ক্যারিং কস্ট না, অর্ডার সাইজ। এই তো বুঝেছো, এভারেজ ইনভেন্টরি। আর ওই অংশের সাথে ক্যারিং কস্টের টাকা বা পার্সেন্টেজ দেয়া থাকবে, ওইটা গুণ করলেই তুমি এই ক্যারিং কস্টটা পাবা। এবার বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, আর একটা অর্ডার কস্ট করার সময় তোমরা কি করেছিলা মনে আছে কিনা? অ্যানুয়াল ইউজেস, এই যে অ্যানুয়াল ইউজেস, তাই না? এরে কি দিয়ে ভাগ করেছিলা? ইওকিউ দ্বারা। এই যে সেই ইওকিউ, আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি কিন্তু। তাহলে এটাতে ভাগ করলে কি পাওয়া যায়? অর্ডার কস্ট।
এই অর্ডার নাম্বার আগে কস্টটা অর্ডার কি তাহলে Order সূত্রের number। প্রয়োগ এই ছকে করতেছি এবার বুঝতে পারছো জি ভাইয়া। মানে এটা তো এ হে এই এ কে কি দিয়ে ভাগ করা শেখাইছিলাম ইও কিউ দিয়ে ইও কিউ দিয়ে যে ভাগ করে পাওয়া যায় তার নাম অর্ডার নাম্বার না এবার বুঝুনি এখনো যেমন ওই 10টা অর্ডার করা লাগবে তাহলে আমি 1 লক্ষ অর্ডার করতে পারবো 10,000 করে না বোঝনি যত না বোঝো আমাকে বলতে থাকো লাইভ ঠিকঠাক দেখা যাচ্ছে তো আচ্ছা দেখি লাইভে কে কে দেখতেছে বা দেখতে পাচ্ছে না একটু দেখে আসি হুম হুম হুম। আচ্ছা লাইভটাও তোমাদের গ্রুপে একটু শেয়ার করে রাখি না হলে পরবর্তীতে তোমরা আবার খুঁজবানে অনেকেই যদিও ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে ওয়ার্কিং ক্যাপিটাল তাই না ভাইয়া দিয়েছি তাহলে এখন কাহিনী বুঝেছো কিভাবে শখ হয় ওই ফর্মুলা থেকেই শখ হয় এই কাহিনীটা বুঝেছো তোমরা ভাইয়া জি ভাইয়া। ওকে তাহলে এখন আমরা ওই যে 10টা অর্ডার করেছি 10 বার এক এক অর্ডারে মনে করে না 20 টাকা করে খরচ তাহলে 10 গুণিত 20 তখন হবে 200 এই অর্ডার কস্ট এবার বুঝেছো তার মানে আমার মেন কথা এই দুইটা কস্ট অ্যাড করার জন্যই টোটাল কস্ট এই টোটাল কস্ট কেন করা হয় কোথায় ব্যয় কম সেইটাই আমাদের ইও কিউ সেটাই গ্রহণযোগ্য না বোঝনি তাহলে পারচেজ কখন আসে যখন কস্ট পার ইউনিট ভিন্ন তখন তাছাড়া লাগবে না এই স্টক সম্পর্কে আর কোনো জানার দরকার আছে বা কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে বলো আগে নেই। এই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ আবারও বলতেছি একটাই ছক আর ওই ইকুয়েশন মেথডে ইও কিউ এর সূত্র তো শিখে দিয়েছি আগেই √2AO বাই কি সি তো ওই সূত্রের সাথে আরো দুটো সরাসরি জড়িত বলে দিয়েছি টোটাল অর্ডার কস্ট টোটাল ক্যারিং কস্ট ওটা মিলাই টোটাল অর্ডার কস্ট আসে মানে টোটাল ইনভেন্টরি কস্ট তো এই হচ্ছে এই চ্যাপ্টারের মেন বিষয় তো এর আবার সাইড বিষয় আছে যেমন তোমরা ফিপো মেথড বোঝো ফিপো মেথড মানে কি ভাইয়া ফার্স্ট ইন ফার্স্ট আউট। কোন পণ্যটি আগে এসছে বিক্রয়ের সময়ে সেই পণ্যটি আগে যাবে তাই তো জি। আর একটা আছে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট এখানে যেই পণ্যটা শেষে এসছে ওই পণ্যটাই আগে বিক্রয় করতে হবে যেমন কাঁচামাল যেগুলা ওগুলা যে পণ্য আগে ক্রয় ওই পণ্য আগে বিক্রয় না করলে ক্ষতির সম্মুখীনে পড়তে হবে পাকা কলা যেই পণ্যটা আজকে পেকেছে এটা যদি আগে না বিক্রি করি 3 দিন পরে পাকা কলাটা আগে বিক্রি করি তাহলে এই পণ্যটা নষ্ট হয়ে যাবে না বুঝেছো ভাইয়া জি ভাইয়া। কথা বলো জি ভাইয়া বুঝতে পারছি। ওকে আর এই যে এই লিফো পদ্ধতিটা লাস্ট ইন ফার্স্ট আউট এটা রাখি মাল যেটা আমরা বলি রাখি পণ্য বা যেটা গোদামজাত করা যায় মনে করো পাট আচ্ছা পাট প্রথম আর শেষ কোনো সমস্যা পাট বোঝো ওই যে অনেক অঞ্চলে কুষ্ঠা বলে পাট গাছ চেনো না যে জাগ দিয়ে পাট তৈরি করে কিন্তু জি বস্তা ভাইয়া কি বলবো? বস্তা হয় কাগজ হয় কত কিছুই তো বানাই কাহিনী শোনো ভাইয়া ওই পাট গোডাউনে রাখে দেখছো তোমরা গোডাউন কিনা যে গেঁধে গেঁধে রাখে তো ওই যে পণ্যটা আগে ঢোকাইছে ওই পণ্যটা আগে বিক্রয় করতে হলে কত লেবার লাগবে বলো অনেক লেবার লাগবে না
জি তো এই জন্য লাস্টে যে এই পার্টটা ঢুকিয়েছে গোডাউনে, কথার কথা পার্ট ডেই বোঝাচ্ছে আমি, এটা বোঝাইতে সুবিধা হয়। কারণ অন্য মাল তোমরা তো বলবা ভাইয়া বাস্তা সরাই টুকুস করে বের করে বিক্রয় করে দিল। তো এই এই যে এটা পার্ট গোডাউন করে রেখেছে, এটা বের করা কি অতই সহজ বলো? সহজ না। না এই জন্য যেটা শেষে ওইটা আগে বিক্রি করে দেয় নাকি। আচ্ছা এবার স্বর্ণের কথায় যদি বলো, স্বর্ণ রৌপ্য, আচ্ছা এটা অনেক দিনেরটা যদি আগে স্টকে থাকে কোনো প্রবলেম? না। না শেষেরটা আনলো, শেষেরটাই বিক্রয় করে দিল, কোনো ঝামেলা হবে এদের? না। না আর কিছু প্রোডাক্ট আছে যেটা অ্যাভারেজেই বিক্রয় করা যায়, যাকে আমরা বলি অ্যাভারেজ। আবার দুই প্রকার, একটা সিম্পল অ্যাভারেজ আর একটা ওয়েটেড অ্যাভারেজ। তোমাদের এই ওয়েটেড অ্যাভারেজ মেথডটাই বেশি ইম্পর্টেন্ট, মনে থাকবে। মানে একটা মান 10 টাকা দিয়ে ক্রয় করেছে আর একটা 12 টাকা দিয়ে ক্রয় করেছে, তো যোগ করলো, ইউনিট আকারে করে অ্যাভারেজ করলো, ওইটা ওয়েটেড অ্যাভারেজ। আর সিম্পল অ্যাভারেজ মনে করো এখানে মূল্যের উপরে নির্ভর করে, একটা 12 আর একটা 10, তাহলে মোট কত হলো? মূল্য কত? 22, এর অর্ধেক করে কত হলো? 11 এইটা হচ্ছে সিম্পল অ্যাভারেজের মধ্যে পড়ে, মানে মূল্যকে অ্যাভারেজ করা। আর ওয়েটেড অ্যাভারেজ মানে টোটালটাকে কি করা? অ্যাভারেজ করা। মানে আগে 8000 ইউনিট কিনেছিল 10 টাকা করে, এটা গুণ করবে। আবার পরে 12 টাকা করে 20,000 ইউনিট করেছে, এটাও গুণ করবে। করে 2 টাকা যোগ করে আগের 20,000 আর 10,000 ইউনিট, মোট 30,000 ইউনিটে ভাগ করবে, করলে একটা দাম আইবে। ওটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ, না বোঝনি? জি আর যদি শুধু মূল্যকে অ্যাভারেজ করে ওটা কি বলা হয়? সিম্পল অ্যাভারেজ। এটা পরীক্ষায় আসে না বললেই চলে, খুব কম আসে। তারপরে ঘরে তোমরা জানো যে আমরা মূলত 4 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি আবার বলো? 4 ভাগে 4 ভাগে। প্রথমে আমরা ছোট্ট করে একটা ডেট লিখি। আগে আমরা ওই ইন্টারমিডিয়েটের তোমাদের পার্টিকুলারস লেখা শেখাইতাম, কোনোটাই ইস্যু, কোনোটাই পারচেজ, কোনোটাই ব্যালেন্সের, ওই কথাগুলো লিখে দিতে হয়। কিন্তু এই বড় ক্লাসে ওই ঘরটা আর করা লাগে না, বুঝেছো ভাইয়া? আর এরপরে তোমার 3টা ঘর হয়। কয়টা ঘর? 3টা। এই 3টা ঘরকে ভাগ করতে হয়। আবার আমি বোঝাচ্ছি, এর ভিতরে আবার 3টা করে ঘর হয়, মনে আছে? জি তা প্রথম ঘরটার নাম রিসিভ বলি, আমরা কি বলি? রিসিপ্ট আর দ্বিতীয় ঘরটাকে আমরা ইস্যুড বলি, কি বলি? ইস্যু আর লাস্টের ঘরটাকে আমরা ব্যালেন্সড বলি, কি বলি? ব্যালেন্স এই কথা মনে থাকবে। জি রিসিভ মানে গ্রহণ, মানে যেটা ক্রয় করছো ওটাকে রিসিভ বলা হয়। আর ইস্যু, যাকে তুমি বিক্রয়ের জন্য পাঠিয়ে দিলা, এটা ইস্যু। একে কস্ট অফ গুডস সোল্ডও বলা যায়, মনে থাকবে না? জি ভাইয়া। আর লাস্ট একটা ব্যালেন্স বা উদ্বৃত্ত। তা আর প্রথম অংশটাকে কি বলেছি, রিসিভড এর পরিবর্তে পারচেজও বলা যায়, মনে থাকবে না? জি ভাইয়া। ওকে। এবার প্রত্যেকটা ঘর যে 3টা করে আছে, আবার একটার নাম ইউনিট, একটার নাম রেট, আর একটার নাম অ্যামাউন্ট বা টাকা, মনে থাকবে? জি ইউনিট, রেট, অ্যামাউন্ট বা টাকা। ইউনিট, রেট, অ্যামাউন্ট বা টাকা। কস্ট অ্যাকাউন্টিং এ তো এই চ্যাপ্টার করছিলাম আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা 3rd ইয়ারে পড়ছো ভাইয়া। এই ওয়ার্কিং ক্যাপিটাল মানে এমন এমন অধ্যায় দেওয়া, মনে করো পুরাতন অধ্যায়ের সাথে সংমিশ্রণ করে কিছু বাড়িয়ে একটু বিস্তার দেওয়া, বুঝতে পেরেছো? জি এরপরে পঞ্চম চ্যাপ্টার আরো সহজ, তোমরা 1st ইয়ারে করেছো। ওই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, এই টাইপের অঙ্ক, না বোঝনি? আনসিকিউরড ব্যাংক লোন, তারপরে ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, এটা কঠিন একটা অঙ্ক ছিল, বড় অঙ্ক, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ ওকে। তাহলে এই বিষয়গুলো পঞ্চম চ্যাপ্টারে যে আবার পাবা, টেনশনের কোনো কারণ নাই। তবে এখানে তোমার যে অংশটাই যে লিফো, ফিফো, ওয়েটেড, সিম্পল, এই অংশ করতে হলে তোমরা উপরে কিছু নাম লিখবা, সেগুলো একটু শেখাই। এই উপরে সবার উপরে লিখবা ম্যাক্সিমাম লেভেল, যদি থাকে, না থাকলে জাস্ট লিখে রাখবা। এরপরে মিনিমাম লেভেল, তারপর রিঅর্ডার লেভেল। এই কথা মনে থাকবে না থাকবে না? থাকবে।
আর এই সাইডে বাম সাইডে এখানে ম্যাটেরিয়াল, এরপরে বিন নাম্বার, আর এই জায়গায় লোকেশন। থাকুক বা না থাকুক জাস্ট লিখে রাখবা। কথা বুঝেছো আমার কথা? জি ভাইয়া। জি না বুঝলে আমাকে বলো ভাইয়া। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন এই অধ্যায়ে এই অংশগুলাই বেশি। এরপর তোমার কিছু আছে সেই ঝামেলার অংশ, তোমার মানে ওইগুলা একেবারেই লাস্টে করবা। এই অধ্যায় থেকে প্রয়োজনে বাদও দিতে পারো, আসলে করার দরকার নাই, ভিন্ন অঙ্ক করবা। কারণ কি, আমি যেটা বলি, মানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, ওই যে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, তারপরে ওই যে রিঅর্ডার কোয়ান্টিটি, সেফটি স্টক, এগুলোর নাম মনে পড়ছে তোমাদের? জি ভাইয়া। হ্যাঁ, এইগুলা একটু ক্রিটিক্যাল আকারে আসে। আমরা অবশ্যই তোমাদের এগুলো অঙ্কের মাধ্যমে করাবো। আর সূত্র প্রয়োজন হলে তোমরা হচ্ছে আমাদের শিটে দেখবা দেওয়া আছে, ওই শিটের অংশগুলো একবার দেখে নিবা। যদিও এটা মুখস্থ করতে বলতেছি না, আমি যখন অঙ্কের মাধ্যমে বোঝাবো, যতটুকু বুঝো ওই আলোকে অঙ্ক করবা। কারণ এটা ক্রিটিক্যাল, তো এই অধ্যায়টা আসলে ওই অংশটা এই অধ্যায়ের মেন পার্ট না, তারপরেও এই অধ্যায়ে ওই অংশটা আসবে। তা যেহেতু এটা মেন পার্ট না, আমাদের মেন পার্ট হচ্ছে উপরে এই লিপোপিপো মেন পার্ট না, মেন পার্ট হচ্ছে এই যে আমাদের কি ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, একটা এই টেবুলার শক, আর একটা কি শক বলতো, ওই শুধু ওই ইকুয়েশন। এই দুইটা মেন, তাহলে এই দুইটা মেন এই অধ্যায়ের 80% অঙ্ক এই রিলেটেড, বাকি 10% ফিফো, আর তার বাকি 10% ওই যে সূত্র বললাম, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, সেফটি স্টক, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি, এই সব বিষয় মেলায়ে। তো ওগুলা আমাদের যেহেতু একেবারে এই অধ্যায়ের সামান্য অংশ, আমি যদি এখন ওই সূত্রগুলো দিই, এই অধ্যায় যে একটা সহজ অধ্যায়, তখন তোমাদের কাছে কঠিন মনে হবে। তো এই জন্য ওই অংশটা আমি জাস্ট অঙ্কের মাধ্যমে দেখাবো। আমার কথা বুঝেছো? জি ভাইয়া। আর এমনিতেই আমরা বেসিক ক্লাসের আলাদা করে কি বলবো, ওই রেকর্ড করতেছি তোমাদের পরীক্ষার আগ দিয়ে, ওগুলো আলাদাভাবে অ্যাড হবে। আমরা তো লাইভ সময় বেসিক দেখাচ্ছি কম বেশি, আর আলাদা করে তোমাদের অ্যাড হবে, ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে খুব দ্রুতই, পরীক্ষার আগ দিয়েই হয়ে যাবে, 1-2 মাস থাকতে তার আগেই অ্যাড হয়ে যাবে। আমি এখন দ্বিতীয় বর্ষ করতেছি, এরপর তৃতীয় বর্ষ, তারপরে তোমাদের চতুর্থ বর্ষ, পরীক্ষার আগ দিয়ে সব অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, ওখানে আরো বিস্তারিত ফর্মুলা সম্পর্কে আলোচনা পাবা। তাহলে এখন আমরা যা যা বললাম এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ, তা আমাদের ওই ওই রিলেটেড সূত্র যদি আমার সামনে পড়েও, তা আমি এখনই শিখাবো না তোমাদের, অধ্যায় পুরো শেষ করব, অধ্যায়ের পূর্ণাঙ্গ তথ্য তোমরা জানবা, তারপর আমার ইচ্ছা ওই টাইপের অঙ্ক যখন পড়বে সেগুলো তোমাদের শেখাবো। তাহলে তোমাদের এই ব্রিফ গুলো কালকে বাসার কাজ থাকলো, সুন্দর করে ব্রিফ গুলো পড়ে ফেলবা। হ্যাঁ, কারণ তোমাদের পর থেকে, মানে এখন যারা সেকেন্ড ইয়ার, তোমাদের নিয়মে ওরা পড়বে, মানে এখনো ওরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই নিয়মেই পড়বে। আর যারা এবার নিউ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিল, তোমাদের মতো ওরা আর এই ব্রিফ পাবে না, বুঝেছো? তোমরা যে 10-এ 10 পাইতা, যারা না পাইতা তাদের হিসাব আলাদা, তারা পড়াশোনা করেই না একেবারে, কিন্তু 8-10 তো পাইতা 10-এর মধ্যে। কিন্তু এদের জন্য রেজাল্ট করা এখন কঠিন। মানে তোমরা যাই হোক এক পর্যায়ে চলে যাচ্ছ। আমি গতদিন হচ্ছে পরীক্ষার ডিউটিতে ছিলাম, সিস্টেম কেমন তোমাদের বলি একটু। 12টা কোশ্চেন এসছে, লিখতে হবে 8টা, তাহলে 8-10-এ কত? 80। এখানে ওই পার্ট বি, পার্ট সি, পার্ট এ কোনো ঝামেলা নেই। মেন এই 8টা কোশ্চেন যেগুলো চুজ করবে, ভালো করে বোঝো, 12টা কোশ্চেন, তাহলে পুরো বাদ দিতে পারছে কয়টা কোশ্চেন? তো ওদের ওই ফিনান্স অঙ্কে ভালো করে বোঝো ভাইয়া, তোমরা একটু সহজে যাচ্ছ, ওদের আরো কঠিন। এই ফিনান্সের 4টা কোশ্চেনে কোনো ম্যাথই দেয়নি। তোমরা যারা ম্যাথে এক্সপার্ট বা সারা বছর প্রাইভেট পড়ো,
তোমরা কি ম্যাথ টাচ না করে শুধু রিটেন লিখবা? না স্যার। তাহলে এই 4টে এমনিই বাদ। তার মানে এরপরে যে 8টা কোশ্চেন আছে ওই 8টাই টাচ করা লাগবে। এবার বুঝেছো কঠিন কোথায় হচ্ছে? জি ভাইয়া। 8টাই টাচ করা লাগছে। এবার ভালো করে বোঝো, 8টায় ম্যাক্সিমাম অঙ্ক আছে। আবার এই 8এর মনে করো ওই 8টার ভিতরে 1 নাম্বার কোশ্চেনে এ বি সি আছে, সর্বোচ্চই 3টা করে আছে। কারো এ বি আছে, কারোর মানে এমন কোনো অঙ্ক পাইনি যে একটাই 10 মার্ক দিছে, বুঝেছো? কিন্তু সে বড় অঙ্ক কিন্তু এসছে, কিন্তু একটাই 10 মার্ক দেয়নি, একটাই দেখা গেল 7 মার্ক দিছে আর 3 মার্কের থিওরি, বা 5 5 10 মার্কের দুটো অঙ্ক এ আর বি, এভাবে সেট করছে। তার মানে 8টাই পারা লাগবে। এর ভিতরে আবার যদি আমরা কাউন্ট করি দেখা গেল যে প্রায় 15 থেকে 20 মার্কের আবার থিওরি লেখা লাগবে। তার মানে পুরোপুরি তো পারা লাগবেই, পাশাপাশি ওই থিওরিটাও পারা লাগবে। আর থিওরি বাংলায় না, ইংলিশে লিখতে হবে। যত ম্যাথ সাবজেক্ট এখন থেকে সব ম্যাথ আর ইংলিশ, মানে ম্যাথও ইংলিশে করতে হবে, থিওরিও ইংলিশে লিখতে হবে। মানে ম্যাথ সাবজেক্টের কথাগুলো বলতেছি, সে ফিনান্স হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যাই বলে না কেন, এই হচ্ছে ওদের সিস্টেম। মানে ওই হিসাবে তোমরা এখনো মোটামুটি ভালো আছো বলা যেতে পারে। আমরা বাসে গেছি। কারণ 8টায় লেখা কিন্তু বিরাট ব্যাপার। আমরা যারা টিচার, আমরা যারা মোটামুটি পারি, তারা নাই লিখতে পারলাম, 8টা অঙ্কই পারলাম। কিন্তু আবার দেখো অনেক টিচারই আছে তুমি পরীক্ষার হলে বসাই দেবা, 8টা পারবে না। অনেকেই দেখা গেল এই অঙ্ক করানোর সময় যে অধ্যায় করে ওই অধ্যায়টাই জাস্ট হচ্ছে কি বলবো, ওই শিখে তারপরে পড়ায়, অনেক আছে। এখন সবাই যে এক্সপার্ট বিষয়টা এমন না। দেখবা ম্যাক্সিমাম অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, মানে আমি পারি বা বলি এটাও না, অনেক স্যারই আছে অনেক ভালো পারে, আমার থেকে অনেক ভালো আছে। কিন্তু দেখবা ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে সব ম্যাথ এক স্যার পারে না, দেখবা আলাদা আলাদা করে স্যার নেওয়া লাগে, বুঝেছো? কেউ অ্যাকাউন্টিং এ এক্সপার্ট, কেউ ফিনান্সে এক্সপার্ট, মানে সব, কেউ আবার বিজনেস ম্যাথে এক্সপার্ট। কিন্তু ওই একসাথে সব সাবজেক্ট করাইতে পারে ভালোভাবে ম্যাথ, এরকম টিচার অনলাইন বা অফলাইনে খুব কম। আমাদের এমএম কলেজের একটা স্যার আছে ব্যাপক এক্সপার্ট, মানে যে সাবজেক্টেই পড়াই মনে হবে উনি ওই সাবজেক্টের উপরেই টিচার, বুঝেছো? সে থিওরি বলো ম্যাথ বলো। আর কিছু কিছু স্যার আছে মনে করে নাও সে থিওরি সাবজেক্ট পড়াইতে গেলেও মনে হয় কেমনে কি স্যার টিচার হয় সেটা বোঝাই যায় না, বুঝেছো? তো যাই হোক, ওটা মেন বিষয় না। তো যেটা বলতেছিলাম, মানে তোমরা আপাতত ভালো আছো, তোমরা এই 4th ইয়ারে ভালো করে পড়ো। এখানে ম্যাক্সিমাম রেজাল্ট 3.5-এর কাছাকাছি হয়। যাদের ফার্স্ট ক্লাস হতে বাকি আছে বা একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাদের এই ইয়ারটাই বেশি ভালো। এই ইয়ারটাই জোর দাও, দেখো খুব ভালো একটা রেজাল্ট হবে। আর একটা বিষয়, ওই ভাইভাতে ম্যাক্সিমাম আউট অফ 4-এ 4 দিয়ে দেয়। তার মানে তোমার ওই যে ওই সাবজেক্টে বেশি হয়ে যাচ্ছে, অন্য সাবজেক্টে ওই রেজাল্টটা প্রভাব পড়ে, বুঝতে পেরেছো? তবে নতুন যারা, এরা ভাইবা 2বার পাচ্ছে, তোমরা তো একবার পেয়েছো। সম্ভবত এদের দ্বিতীয় বছরে একবার ভাইবা হবে আর চতুর্থ বছরে একবার ভাইবা হবে। তার মানে ওদের 2বার রেজাল্ট যোগ হবে। ওদের আবার কিছু কিছু ওই যে ভার্সিটির মতো প্রেজেন্টেশন জমা দিতে পারে, বলতে পারে, বুঝেছো? কিছু কিছু চেঞ্জ করতেছে। যাই হোক, এখন আমরা অঙ্কে আসি। তোমাদের এই ইউ কিউ এই একটাই দেবো, তাই দেখবা যে সারা বইতে কতগুলো করা লাগে। আমি একবার খালি একটা শেখাই, তারপরে তোমাদের বাসার কাছে দিয়ে দিব। কোথায় কোথায় সমস্যা আগামী দিন বলবো আমারে। হ্যাঁ ভাইয়া, দেখো অ্যানুয়াল ডিমান্ড কত, দেখো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল ডিমান্ড বা শুধু এ দিবা, আর সূত্রের 2। এবার দেখো ওখানে 2 টাকা অর্ডার কস্ট, মানে এই যে ওসি বা শুধু ও দেওয়া যাবে না, বোঝনি? আর সি মানে ক্যারিং কস্ট। এই ক্যারিং কস্ট দেখো সরাসরি বলে দেয়নি, এরা একটু চালাকি করছে। এখানে ম্যাটেরিয়ালের কত পয়সা বলেছে, 32%। এর কত বলা হয়েছে, 25%। হ্যাঁ, স্টোরেজ কস্ট, আর এটাকেই বলা হয় ক্যারিং কস্ট। তার মানে ওই 32 পয়সার আবার 25%, তাহলে ক টাকা হয়, 8 পয়সা। এটা 80 না কিন্তু 8।
তাহলে কথা ক্লিয়ার, এটাতে ইও কিউ পারবা না। জি ভাইয়া পারবো। এবার দেখো এখানে আমার অ্যানুয়াল ডিমান্ড, এরা এ আর লিখেছে, তুমি সংক্ষেপে লিখতে পারো, প্যারা নাই। এরপর দেখো ওই যে পার প্রোডাকশন রান কত পয়সা, এই পয়সা না টাকা, 50 টাকা, তার মানে অর্ডার কস্ট। আর ক্যারিং কস্ট সরাসরি বলে দিস কত, এই তো পারবা। তাহলে এই টাইপের অঙ্ক দেখো কতগুলা এসছে। এই দেখো এখানে অ্যাভারেজ মান্থলি ইউজেস কত ইউনিট বলেছে এখানে। আমাদের 3 নাম্বারের ক্ষেত্রে এখানে এত কিছু, এখানে এত কম চাইলো। আমার মনে হচ্ছে পেজ উল্টা পাল্টা হয়েছে এখানে। এখানে 4.1 এর 20, এটা 21। ও বুঝতে পেরেছি ভাইয়া, এরা অনেক তথ্য দিয়েছে, এই জন্যই বলতেছি 4টা রেকর্ড, মানে ওই ABCD এ তথ্য বলে দিয়েছে, বুঝেছো? জি ভাইয়া। এটা মান্থলি দেওয়া আছে, তাহলে 12 দিয়ে গুণ করলে এর মান হবে না, এখনো বোঝনি? জি ভাইয়া। কস্ট র ম্যাটেরিয়াল কত করে বলেছে, 40 টাকা। আচ্ছা আমরা দেখি ম্যাটেরিয়াল, এটা তো আমি চাইনি, এখানে চাইছি অর্ডার কস্ট, অর্ডার কস্ট খোঁজো। এই যে অর্ডার কত টাকা, 100 টাকা পেয়েছো এখন। জি। আর ক্যারিং কস্ট কত বলে দিয়েছে, 1 টাকা। অফ র ম্যাটেরিয়াল, এরপরে আবার বলেছে 5% অফ দ্য ভ্যালু অফ র ম্যাটেরিয়াল। তাহলে এখানে এমনিতেই বলেছে 1 ইউনিট, 1 টাকা বলেনি, তোমরা ভুল শুনেছো, আমি ভুল হয়ে গেছি, এটা 1 ইউনিট। 5% এই ম্যাটেরিয়ালের 5%, তাহলে 40 টাকার 5% করলে ক্যারিং কস্ট না, এখনো বোঝনি? ওইটা ইউনিট প্রতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 1 ইউনিটের জন্য 5%, কার, ওই ম্যাটেরিয়াল 40 টাকা ছিল, বুঝেছো আপু? বুঝতে পারছি। হ্যাঁ, তো এইভাবে দেখো ইও কিউ দিয়েই দেখো কত অঙ্ক। তাহলে তোমরা যে অংশগুলা ইও কিউ এগুলো পারবা মনে হচ্ছে এখন। জি ভাইয়া পারবো। এরপরও কালকে কিন্তু সুযোগ থাকছে যে ভাইয়া আমরা না এই 7 বুঝিনি বা 8 বুঝিনি, এটা বুঝাই দেন, বুঝাই দেবো, না বোঝনি? আচ্ছা এই দেখো এর সাথে একটা বেশি চেয়েছে, নাম্বার অফ অর্ডার। তোমাদের একটু আগে ছকে বুঝাইলাম, মনে আছে ভাইয়া? এ কে ইও কিউ দিয়ে ভাগ, তাকে নাম্বার অফ অর্ডার পাওয়া যায়, মনে পড়ে? হ্যাঁ তাহলে ইনডিরেক্টলি সূত্র বলে দিয়েছিলাম, না বোঝনি? ওই যে আমি বোঝাইছিলাম 1 লক্ষকে 10,000 দিয়ে ভাগ, 10টা অর্ডার, এখানেও 10টা অর্ডার, কিন্তু 40,000-কে 4,000 দিয়ে ভাগ, কথা ক্লিয়ার? জি মানে মোট অ্যানুয়াল ইউজেস 40,000। আর ইও কিউ এই দেখো কত আছে, 4,000। এই ভাগগুলো তাহলে 10 বার অর্ডার করা লাগবে 1 বছরে, না বোঝনি? জি। এই দেখো এবার ক্যারিং কস্ট চাইছে, তোমাদের ক্যারিং কস্ট সিস্টেম মনে আছে কেমনে করতে হয়? টোটাল ক্যারিং কস্ট কেমনে বের করতে হয় মনে আছে? জি ভাইয়া। কি করতে হয় বলো দেখি। ইউ কিউ ডিভাইডেড 2 ইনটু সি। ক্যারিং কস্টের ইও কিউ লাগে, তাই না ভাইয়া? জি এই ক্যারিং কস্টের ইও কিউ আছে অর্ডার কস্ট, তোমরা ঠিক বলতেছো, দাঁড়াও। আমাদের প্রথমে অর্ডার কস্টের ক্ষেত্রে শিখাইছিলাম এ ডিভাইডেড বাই ইও কিউ, তাই তো? হ্যাঁ ইনটু ও। ঠিক। আর ক্যারিং কস্টের ক্ষেত্রে কি বলেছিলাম? ইউ কিউ ডিভাইডেড 2 ইনটু সি। সি। এরা তো উল্টা পাল্টা করেছে, এই জন্যই তো আমাদের মাথায় ধরতেছে না, বোঝনি? অ্যানুয়াল রিকোয়ারমেন্টের সাথে বাবাজি ক্যারিং কস্ট করে দিয়েছে, তাই কি হবে? না, কখনো না। আমি পরে বাস্তবতা দেখাবো, টেনশন নিও না। এই ইও কিউ কে কি দিয়ে ভাগ করবা, এরে 2 দিয়ে ভাগ, তার মানে এটা হবে কত টাকা বলো, 57 ইউনিট। এই 57-র 3 দিয়ে গুণ করবা, তাহলে এই 2 নম্বর রেকর্ড উত্তর আইবে, না এখনো বোঝনি? বুঝতে পারছি। মানে কোশ্চেন দেখে করলেই হবে না, আমি যেটা বুঝাইছি ওইভাবে করতে হবে, মানে এরা ভুল করতে পারে। আমি ওর ব্যাখ্যা দিচ্ছি, একটু পরে ওয়েট করো। এটাতে ব্যাখ্যা আসলো না, এইটাতেও আসলো না। এই নাম্বার অফ অর্ডার পর্যন্ত ঠিক আছে না এখানে?
এই যে নাম্বার অফ অর্ডার আমি বললাম যে সংক্ষেপে এটা করা যায় এ বা ইও কিউ, দেখছো এবার এসছে। জি এই যে এটাই মনে হচ্ছে, দেখি বিস্তারিত এইছে কিনা। আচ্ছা, এটা একটু অর্ডার কস্ট একবারে বলে না দিয়ে রিসিভিং আর ট্রেডিং এই দুইটা মিলে অর্ডার কস্ট, আর ক্যারিং কস্ট সরাসরি না বলে দিয়ে ওই দেখো ওই তিনটা নাম যোগ করে এই টাইপের অঙ্ক কিন্তু ব্যাপক আসে। মানে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মানে শুধু ইও কিউ চাবে কিন্তু এভাবে বিভিন্ন তথ্য দিয়ে রাখবে। 13 নম্বরটা খুব বুঝে বুঝে করবা, হ্যাঁ। নাম্বার অফ অর্ডার আবার একই জিনিস, কিন্তু আমার যেটা খুঁজতেছি আমি সেটা পাচ্ছি না। এটাও তো ঠিক আছে, এটাও ঠিক আছে, আমরা যা বলেছি তাই। মানে তোমাদের তো বুঝাইতে হবে যে ওটা ঠিক। এই তোমাদের বললাম যে এই অঙ্ক 80%-এর বেশি আসবে, দেখছো। জি ভাইয়া। দেখো অলরেডি আমরা পার্ট বি তে আছি, তাহলে বোঝো পার্ট সি তে যে কি অবস্থা হবে। আমাদের ওখানে কাজ নেই, খালি উল্টাছি আর টিক দিচ্ছি, তাই না। আচ্ছা, অ্যাভারেজ করার সময় তো বলেছিলাম 2 দিয়ে ভাগ ইও কিউ কে, এটা বুঝেছো। জি এবার এর সাথে এবার ক্যারিং কস্ট গুনলে তো টোটাল ক্যারিং কস্ট আছে। তাহলে দেখো ওরা এবার ওই সেই দিকে যাচ্ছে, ওয়েট করো, যাবে অবশ্যই। ওই দেখো ওখানে নাম্বার অফ অর্ডার তো আগে শিখেছো, ইও কিউ শিখেছো। এখানে আবার একটা জিনিস বাকি দিয়েছে, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। আচ্ছা, মানে এক কথায় তুমি অর্ডার কতদিন পর পর দিচ্ছ, এটা মেন বিষয়। তুমি দেখো 1 বছরে কয়বার অর্ডার দিবা, 2 নম্বরে বের হয়েছে কয়বার, 4 4বার। আর আমাদের ওয়ার্কিং ডে কিছু বলা নেই, তার মানে 360 দিন ধরে নিবা, না বোঝনি। জি তাহলে 360 কে 4 দিয়ে ভাগ করলে তাহলে 90 দিন পর পর অর্ডার করতেছো। এই জন্য বলা হচ্ছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার্স। তার মানে তোমার এই টাইপের সূত্রও কিন্তু উপরে দিলে দিতে পারতাম, কিন্তু এগুলো জাস্ট সিম্পল বিষয়। তোমার যদি মনে থাকে ভালো, না হলে খাতায় লিখবা। এই যে নতুন একটা সূত্র পাইলা, এটা দেখবা আবার আমাদের শিটেও মনে হয় দেওয়া আছে। এই দেখো এবার আমি তোমাদের যেটা বলি টোটাল কস্ট, এবার বোঝো। এই যে তোমরা শিখেছিলা এ কে ইও কিউ দিয়ে ভাগ ও দিয়ে গুণ, তাহলে এটাকে আসে কি কস্ট, অর্ডার কস্ট, টোটাল অর্ডার কস্ট। আর এই দেখো 2 দিয়ে ভাগ সি দিয়ে গুণ, এটা টোটাল ক্যারিং কস্ট। আর এই দুটো যোগ গুলো টোটাল ইনভেন্টরি কস্ট। মনে পড়েছে এবার। জি এই সূত্রের কথা আমি বলেছিলাম এতক্ষণ। তারপরে সিম্পলও ওটা আইবে, ওয়েট করো আস্তে আস্তে। এই ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু এখন করতে বলিনি। তার মানে তোমাদের আপাতত এই 19 পর্যন্তই করো। তারপর আমরা আগামী দিন কি করতে হবে না করতে হবে ওগুলো নিয়ে আলোচনা হবে, হ্যাঁ। চাইলে পার্সিও অনেক দেওয়া যেত, কিন্তু তোমরা আগে প্রথম দিন যেহেতু দেখতেছো এই অধ্যায়, তা দরকার নাই, ওই পর্যন্তই করো, হ্যাঁ। ঠিক আছে।